প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতিসংঘ থেকে একের পর এক এই ধরনের বার্তা প্রকাশ করা হচ্ছে। এটা কি অন্তর্বর্তীকালীন সরকার কানে নিবে? এদিকে আজ জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে। এই নিয়ে বাংলাদেশের তোলপাড় পরিস্থিতি, দেশে দেশে প্রকার গৃহযুদ্ধ শুরু হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায়, ওই যে বললাম, প্রধানমন্ত্রী হিসেবে। গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে, নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না? যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, অথবা শেখ হাসিনা ফিরে আসে, জাতি আমাদেরকে ক্ষমা করবে না। ইউনূস বাহিনীর পতন অনিবার্য কেন? ইউনূস বাহিনীর পতনের বিষয়টা নিয়ে মানুষের মনে এখনো সন্দেহ আছে, অনেক জায়গায় সন্দেহ আছে, আসলে কি করবে, পারা যাবে কিনা। ইউনূস এত বড় খেলোয়াড়। ওয়াকার হলো নিজেই একজন জঙ্গি, যে সে ভেবেছিল যে শেখ হাসিনাকে মেরে ফেলার পথে আমি যদি মরে যাই আমি তো স্ট্রেট ফরওয়ার্ড ভেস্তে চলে যাই। সুতরাং জঙ্গি ওয়াকারেরও মাথায় কাজ করছে যে কেউ আমাকে মেরে ফেলছে না কেন। একদিকে সেনা প্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে আজকে জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে নতুন একটি ঘোষণা দেয়, নতুন একটি সিদ্ধান্ত নেয়, এবং এই সিদ্ধান্তটিতে শেখ হাসিনার কপাল খুলে যায়। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবতই শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা গোপনে পরিকল্পনা করে আসছিল যে তারা সুযোগ খুঁজবে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে আবারও আসবে এবং ডক্টর ইউনূসকে বিদায় করবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, তাদের পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিয়েছে এবং সরাসরি ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ তাদেরকে সাপোর্ট করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সর্বশেষ ডক্টর ইউনূসের কি পরিস্থিতি হয় এবং বাংলাদেশের কি হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার অবুঝ মনটা জানতে চায় যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কোথায়। আমার মনে হয় শুধু এটা আমি না, বাংলাদেশের অনেক জনগণই জানতে চায় যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কার কাছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেও নেই, সেনাপ্রধান ওয়াকার উনিও বাংলাদেশের জনগণকে দেখাতে পারেনি, কিংবা কোনো গণমাধ্যম বলেন, উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস বলেন, এখন পর্যন্ত 15 মাসের ভিতরে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখাতে পারেনি। আর এখনই এসে কি শোনা যাচ্ছে যে জাতিসংঘ থেকে একের পর এক এই ধরনের বার্তা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এটা কি অন্তর্বর্তীকালীন সরকার কানে নিবে? আচ্ছা থাক সেসব কথা, আমি ছোট্ট করে বলি। আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার 5 আগস্ট ঘটে, শেখ হাসিনা যখন নাকি ভারতের উদ্দেশ্যে সেনাপ্রধানের সেই আপনার নিজেদের বিমান দিয়ে সেখানে পাঠানো হয়, ঠিক সেই সময় সেনাপ্রধান ওয়াকারকে কেন্দ্র করে সমন্বয়করা বা আন্দোলনকারীরা বা এদের পিছনে যেই আপনার গড ফাদাররা ছিল, তারা কিন্তু একের পর এক সেনাপ্রধান ওয়াকারকে চাপ সৃষ্টি করছিল যে আপনি জনগণের উদ্দেশ্যে এসে ভাষণ দেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে বা পদত্যাগ পত্রটি আপনার কাছে। সেনাপ্রধান সেই সময়ও তিনি জাতির সামনে ভাষণ দিতে আসেনি, কারণ এর জন্য তিনি কনফার্ম হতে চেয়েছে যে শেখ হাসিনা ভারত চলে গিয়েছে এবং ভারত প্রশাসন কিংবা ভারত সরকার শেখ হাসিনাকে একসেপ্ট করেছে। যখন নাকি আপনার শেখ হাসিনা ভারত চলে যায় বা ভারতের সংবাদ মাধ্যমগুলা কিংবা ভারতের সরকার বা ভারতের সেনাবাহিনীর প্রধান এটা কনফার্ম করে যে আমরা শেখ হাসিনাকে রিসিভ করেছি, তখন এসে এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি জাতির সামনে এসে ভাষণ দেয় যে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে ভারত চলে গিয়েছে। এই তো, কিন্তু এখন পর্যন্ত উনি কিন্তু পদত্যাগ পত্রটি দেখাতে পারেনি। উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র পান নাই, শুরু করে কেউ কিন্তু শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখাতে পারেনি। আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী যেই সরকারি আসুক না কেন, তিনি যদি রিজাইন দেয়, তার এই রিজাইন লেটারটি কার কাছে থাকবে? প্রথমত থাকবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে, আর যদি রাষ্ট্রপতির কাছে না থাকে তাহলে
নেক্সট যেই পার্সন সেটি হচ্ছে আপনার সেনাপ্রধান, তার কাছে থাকবে। কিন্তু দুইজনের একজনের কাছেও নাই। মানে শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে পদত্যাগ করেনি, আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও এটা দেখাতে পারেনি। সেনাপ্রধান উনিও দেখাতে পারেনি, বাংলাদেশের জনগণও দেখাতে পারেনি, কেউ দেখাতে পারেনি। তার মানে কি শেখ হাসিনা এই ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত যদি আপনি ধরেন তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যদি আমি আরেকটু বলি তাহলে ভুল হবে না, সেটি হচ্ছে বাংলাদেশটা বৈধ প্রধানমন্ত্রীকে উৎখাত করে সেখানে জঙ্গিবাদীদের সরকার গঠন করা হয়েছে। যদি এভাবে বলি আমার মনে হয় পাপ হবে না, কারণ শেখ হাসিনার পদত্যাগ পত্রটি এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি। আর জাতিসংঘ থেকে এই ধরনের বার্তাটা প্রতিনিয়ত আসতে শুরু করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন যে জাতিসংঘ থেকে বলা হয়েছে যদি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জাতিসংঘে জমা না দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসবে। এখন এটা কতটুকু কার্যকরী হয় সেটা সময় বলে দিবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? শেখ হাসিনা কি পদত্যাগ করেছে? শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে তাহলে তার পদত্যাগ পত্রটি কোথায়? দ্যাট মিনস শেখ হাসিনা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রাইম মিনিস্টার। কালকে সবচেয়ে আরেকটি বড় বৈঠক করে ফেলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা। সে বৈঠকটি সংগঠিত হয় কলকাতার নিউ টাউনের মধ্যে, এবং সে বৈঠকটির নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের সে বৈঠকটি শুরু হওয়ার আগেই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনার নির্দেশে এই বৈঠকটি সংগঠিত হচ্ছে। এই সময় হঠাৎ করে এত বড় বৈঠকের আয়োজন কেন করা হয়? সেটার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মীদেরকে সংগঠিত করার লক্ষ্যে এই বৈঠকটি আয়োজিত হয়, এবং ডক্টর ইউনূসের যে সকল গাফিলতি আছে 14 মাসের শাসন আমলে সকল কিছু কিভাবে জনসম্মুখে আনা যায় এবং জনগণের কাছে এই ডক্টর ইউনূসের দুঃশাসন এর ব্যাপারে সকল কিছু পৌঁছিয়ে দেওয়া যায়, সে সকল বিষয় আলোচনা হয়েছে। এবং এটাও আলোচনা হয়েছে শেখ হাসিনা 16 বছরের শাসন আমলে যে সকল উন্নয়ন হয়েছে সে সকল উন্নয়ন জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে কিভাবে দেওয়া যায়, সেই লক্ষ্যে কিভাবে কাজ করা যায়, সে সকল বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং শেখ হাসিনা 16 বছরের শাসন আমলের আগে যে সকল সরকার এসেছে তারা কি দেশের জন্য উন্নয়ন করেছে এবং তাদের শাসনামল কেমন ছিল এবং শেখ হাসিনা 16 বছরের শাসনামল কেমন ছিল, সে সকল বিষয় জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে মিডিয়ার মাধ্যমে এবং ব্যানার পোস্টারের মাধ্যমে। ওই সকল বিষয় আলোচনা হয়। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, সেটা হচ্ছে আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না ডক্টর ইউনূস সরকার। তাহলে আমাদের রাজপথে নেমে নিজেদের দাবি কিভাবে আদায় করতে হয়, কিভাবে সংগঠিত রাজপথে নেমে রাজপথ দখল করতে হয়, সে সকল বিষয় নেতাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সাংগঠনিক অনেক দুর্বলতা আছে, নিজেদের মধ্যে অনেক গ্রুপিং কোন দল আছে, ওই সকল গ্রুপিং কোন দল ঠিক করে সকলে একত্রিত হয়ে রাজপথে নামার যে প্রক্রিয়া সেটা একসাথে কিভাবে করা যায়, ওই সকল বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আরো অনেক গুরুত্বপূর্ণ ডিপলি বিষয় আলোচনা হয়। ওই সকল বিষয় ইন্ডিয়ার অনেক মিডিয়া এবং অনেক ইউটিউবার খুললামভাবে আলোচনা করে নাই এবং ওগুলা সিক্রেট রেখেছে, এবং আমাকে বলা হয়েছে ওই সকল বিষয় ইউটিউবের মধ্যে আলোচনা করতে না, যে সকল বেসিক ব্যাপার ওগুলো আলোচনা করতে। সেই কারণে আমি ওই সকল বিষয় আপনাদের কাছে ইউটিউবে তুলে ধরতে পারছি না। যারা আমার কাছের লোক আছে তারা আমাকে আপনারা মেসেঞ্জারে ইনবক্স করিয়েন, আপনাদেরকে আমি ওই সকল তথ্য মেসেঞ্জারে দিয়ে দিতে পারবো। তাই আওয়ামী লীগের যে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং রাজপথের মধ্যে আওয়ামী লীগ উত্তাপ ছড়াবে, সেটা বলাই যায়। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিমত, তার আগে আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতা তাদের যদি জেলও ঢুকার ভয় না থাকে, তারা যদি জেলও যায় দেশে আসার পরে, তাও তারা দেশে আসুক, অন্তত একটু চাঙ্গা করুক কর্মীদেরকে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু গরম হয়ে যাবে। যে শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশে আসতে শুরু করে দিয়েছে, বাংলাদেশের কর্মীরা আরো বেশি উজ্জীবিত হবে এবং রাজপথে নামার জন্য আরো বেশি উদ্গ্রীব হয়ে পড়বে। এবং যে সকল তৃণমূলের কর্মীদের সাথে অনেক নেতা যোগাযোগ করছে না, সেই সকল কর্মীদের সাথে তৃণমূল নেতারা যোগাযোগ করে তাদের কি সুবিধা অসুবিধা আছে সে সকল বিষয় খবর নিয়ে তাদেরকে একটু হেল্প করা প্রয়োজন আছে। কারণ অনেক তৃণমূলের কর্মীরা হতাশ হয়ে আছে, তারা এখন অভিমানী হয়ে বসে আছে। তাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করে উজ্জীবিত করা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ রাজপথ কাঁপাতে বেশি সময় লাগবে না। এই সকল বিষয়গুলো ছোটখাটো বিষয়, এই সকল বিষয়গুলো নেতাদের মাথায় থাকার কথা, কিন্তু নেতারা খুব আনন্দে থাকার কারণে কলকাতার মধ্যে, সে কারণে এই সকল বিষয়গুলো সিরিয়াসলি নিচ্ছে না। টুকিটাকি ঝটিকা মিছিল দিয়ে 150-200 মানুষ দিয়ে হঠাৎ 20-30 পয়েন্টে মিছিল করে বিক্ষোভ করে রাজপথ উত্তাপ ছড়ানো যাবে না। রাজপথ উত্তাপ ছড়াতে হলে অবস্থান করতে হবে 1 থেকে 2 ঘন্টা, তাহলে কিন্তু কম্পন ধরবে এই সরকারের। খুব তাড়াতাড়ি সরকার তল্পিতল্পা নিয়ে পালাবা। সেটা করার জন্য কর্মীদেরকে আরো বেশি উজ্জীবিত করতে হবে। অনেক কর্মী এখন অভিমান হয়ে বসে আছে, হতাশাগ্রস্ত হয়ে বসে আছে। হয়তোবা এই সকল বিষয়ও কিন্তু ওই বৈঠকের মধ্যে আলোচনার বিষয়বস্তু ছিল। এটা হয়তো আমরা আগামীতে প্রতিফলন দেখতে পাবো। বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাক্টিভ 50 লক্ষ কর্মী আছে। ওই অ্যাক্টিভ 50 লক্ষ কর্মীকে যদি এখন আমরা নার্সিং করি, তাদের সুবিধা অসুবিধা দেখি, তাদেরকে যদি এখন আমরা বলি তোমরা অ্যারেস্ট হলো, তোমাদেরকে জেলে সকল
ব্যাপার আমরা দেখবো, জামিনও করানোর ব্যবস্থা আমাদের। ও 50 লক্ষ ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মীর মধ্যে যদি 20-30 লক্ষ অ্যাক্টিভ কর্মী শুধু ঢাকাতে অবস্থান করে, এট এ টাইম চলে আসে 4-5 দিন, এক সপ্তাহের মধ্যে, ঢাকা দখল করা কোনো ব্যাপার? আমি যুবলীগ বাদ দিলাম, স্বেচ্ছাসেবক লীগ বাদ দিলাম, আওয়ামী লীগেরও বাদ দিলাম, বৃদ্ধদেরকে, অন্তত ইয়ং যারা আছে তারাই তো এনাফ ঢাকা দখল করতে উত্তাপ ছড়ানোর জন্য, তাই নয় কি? কিন্তু আমাদের প্ল্যানিং এ কিছু ভুল আছে, আমাদের নিজেদের থেকে কিছু করার জন্য কোনো কিছু চাহিদা আমরা দেখাচ্ছি না। আমরা চিন্তা করছি আওয়ামী লীগ এমনিতে 10-15 বছর ক্ষমতায় আসবে না, টাকা পয়সা কামাইছি, আমরা এখন বিদেশে বসে বসে আমোদ প্রমোদ করি। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিটা এখন এমন এক পর্যায়ে, এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি যাই বলুন না কেন, এক পক্ষ শুনে বলবে এটা স্রেফ গুজব, আরেক পক্ষ বলবে একদম ঠিক বলেছেন। এখন কোন পক্ষে কত লোক আছে, মানে কোন পক্ষ আসলে শক্তিশালী, এটা বুঝতে হলে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু সেই জায়গায় আবার এক পক্ষের বেশ অনীহা, তারা যুক্তি টুক্তির ধার ধারে না, বলে নির্বাচন হবে কিন্তু খেলবো আমরাই। সম্ভবত সেই খেলায় একটা ছেদ বা বাধা পড়তে যাচ্ছে আগামী কয়েকদিনে, মানে নির্বাচনের হয়তো প্রয়োজন হবে না, এরকম একটা আবহ তৈরি হতে পারে। অনেক চমৎকার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। অনেকের কাছে এই কথাটাও আসলে গুজব মনে হতে পারে, এই যে ছেদ পড়ে যেটি বললাম, হোক, তাতে কিছু যায় আসে না। আমি চলমান ঘটনাগুলোর বিশ্লেষণে যে রেজাল্ট সামনে আসবে তাই আপনাদের সামনে তুলে ধরবো। আমার বিশ্লেষণ আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আপনি আপনার মতামত দিতে পারেন, আবার আমার কথা নাও শুনতে পারেন, সব আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখতে বলবো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের ক্ষেত্রে এটি তো সর্বাংশ সত্য, এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন মোহাম্মদ ইউনূস। বিবিসির সাম্প্রতিক এক জরিপে দেখা গেল যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমতের বিভিন্ন আভাস পাওয়া যায়, একটা সুস্পষ্ট আভাস পাওয়া গেছে। কি সেটা? এতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক আসনে জিতে মানে ক্ষমতায় আবারও আসীন হতে যাচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন, কিন্তু জরিপে এই ফলাফল এসছে। এরকম গত 14 মাসে অনেকগুলো জরিপ হয়েছে, এবং দু একটি বাদে সবগুলোতে আওয়ামী লীগই কিন্তু সরকার গঠনের মতো আসন পেয়েছে, এটি আমরা দেখেছি। আজকে আমি জরিপ নিয়ে আসলে কথা বলতে চাই না, বলবো না। বাংলাদেশের নির্বাচনমুখী রাজনীতির ভবিষ্যৎটা আপনি কি দেখেন এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি? দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বক্তৃতা যদি শোনেন, বয়ান যদি শোনেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ আগামী 50 বছরেও এদেশে রাজনীতি করতে পারবে না। 50 অঙ্কটি কেন বললাম? সত্যি সত্যিই আমাকে একাধিক ব্যক্তি, আমার প্রিয় কাছের মানুষ, একাধিকজন বলেছেন, ভাই আপনি লিখে রাখেন আগামী 50 বছর আওয়ামী লীগের কোনো খাওয়া নাই। শব্দটা বললাম, এই খাওয়া শব্দটাই তারা ব্যবহার করেছে, কারণ এখন তারাই খাওয়ায় ব্যস্ত। ইউনূস বাহিনীর পতনের বিষয়টা নিয়ে মানুষের মনে এখনো সন্দেহ আছে, অনেক জায়গায় সন্দেহ আছে, আসলে কি করবে, পারা যাবে কিনা, ইউনূস এত বড় খেলোয়াড়। এই জিনিসগুলো দেখেন নানান ভাবে কথাগুলোকে বলা যায়। আমি আপনার দর্শকদের জন্য কোনো ধরনের ফিলোসফি থিওরি এগুলোতে যাব না, আমি তাদেরকে কয়েকটা খুবই প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো এর মধ্যে প্রকাশিত হয়েছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথম কথা হলো জুলাই আগস্টে বিষয়টা কি ছিল, এটা আজকে সারা পৃথিবীর কাছে পরিষ্কার। জুলাই আগস্ট মাসে একটা ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রটা কি হয়েছিল আপনি দেখেছেন, আপনি বা আপনার দর্শক বা সারা বাংলাদেশ দেখেছে যে 2011-12 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে যুদ্ধাপরাধীদের বিচার করছিলেন, তখন থেকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বিশেষ করে জামাত এই ষড়যন্ত্রটা আঁকতে থাকে যে এটার প্রতিশোধ আমাদেরকে নিতে হবে, এবং তার ধারাবাহিকতায় তারা নানানভাবে চেষ্টা করেছে। আপনি বিভিন্ন সময় দেখেছেন, এর আগেও একবার চেষ্টা করেছে, অনেকভাবে চেষ্টা করেছে। 18 সালে একবার চেষ্টা হয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়া, এর সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। কিন্তু 2024-এ এসে যুক্তরাষ্ট্রের সরকার এটাতে একেবারে তারা সব নিয়ে নেমেছে, বিশেষ করে অর্থ নিয়ে নেমেছে। তারপরে এটা একটা এই যে ইয়েটা হলো, পুরো জিনিসটা আপনার ম্যাটিকুলাসলি ডিজাইনড বলে আপনার ইউনূসই সর্বপ্রথম আমাদেরকে জানায় যে এটা একটা ম্যাটিকুলাসলি ডিজাইন ইয়ে ছিল নিউ ইয়র্কে। এটার আসলে দেখেন ইউনূসের মুখ থেকে ওই কথাটা আমরা তখন সহসা ট্রান্সলেট করতে কিন্তু পারিনি। আজকে কিন্তু ওই ট্রান্সলেশনটা হয় যে এটা একটা ষড়যন্ত্র ছিল। তারপরে আপনি দেখবেন যে জঙ্গিরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার মধ্যে মাহফুজের কথাটা আপনাকে খুবই প্রণিধানযোগ্য। মাহফুজকে তো আমি আপনি যতই সন্ত্রাসী হিসাবে বলি, সে তো ইউনূসের একটা মন্ত্রীও, তাই না? হ্যাঁ, তাহলে সে কিন্তু সরাসরি বলেছে কোনো ধরনের ডাক না রেখে, একেবারে তার কথাটা যদি আমি আনকোট করে বলি বা কোট করে বলি, সেটা ছিল যে এটা কোনো ধরনের কিছু ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র, হাসিনাকে ফেলে দেওয়া ষড়যন্ত্র। তারপরে আপনি ওদের আরেকটা জঙ্গি আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে কি বলেছে যে আমাদের সব অস্ত্রপাতি রেডি ছিল, 5 আগস্ট যদি সরকারটা না পড়ে যেত আমরা যুদ্ধে চলে যেতাম।
তারপরে আপনি আরো কিছু জঙ্গির দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।